জনগণ কতটা সংস্কার চায় তার উপর নির্ভর করছে ভোটের তারিখ। ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। ভোটাধিকার নিশ্চিতে আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। কোন চক্রান্তে মাথা নত করবে না বিএনপি। জনগণের সরকার প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে 6 থেকে 7 মাসের মধ্যে নির্বাচন চায় জামায়াত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় হবে জনসংযোগ। 6 জানুয়ারি থেকে 6 দিনে কর্মসূচি ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। মন্তব্য শারজিসের। বিচারে মুখোমুখি করতে দ্রুত ফেরত দেওয়ার দাবি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। 25 নয় 21 বছরেই হওয়া যাবে জাতীয় নির্বাচনের প্রার্থী। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, এককেন্দ্রিক ক্ষমতা ঠেকাতে নানা প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। চলতি মাসের মাঝামাঝিতে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। স্বৈরাচারের অনুকূলে থাকা 70 অনুচ্ছেদ সহ বিতর্কিত ধারা বাতিলও থাকছে প্রস্তাবে। তবে কাগজ কলমের এসব সংস্কার বাস্তবে রূপ দিতে রাজনৈতিক ঐক্যের উপর জোর দিচ্ছেন সংবিধান বিশেষজ্ঞরা। হাসান ওয়ালির প্রতিবেদন। সংসদীয় ব্যবস্থা পাল্টে একদলীয় ব্যবস্থা কিংবা সামরিক শাসনকে বৈধতা দিতে ব্যবহার করা হয়েছে সংবিধানকে। সবশেষ 16 বছরে শেখ হাসিনা সরকার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে পঞ্চদশ সংশোধনী সহ বেশ কয়েকবার সংবিধানে আনে পরিবর্তন। লিখন নাকি সংস্কার, তা নিয়ে মতভেদ দেখা দেয় বিভিন্ন শিবিরে। 6 অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত নিয়েছেন সদস্যরা। কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ বলছেন, বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং 120টি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা। পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা তার। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটাতে হবে, জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে অংশীজনদের একটা বড় অংশ যেভাবে কথা বলেছেন, তাদের আকাঙ্ক্ষা, তাদের চিন্তাগুলোকে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। একনায়কতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্য কমিশনের। সে আলোকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবনা দেওয়ার কথা বলছেন ডক্টর আলী রিয়াজ। অনেক ধরনের মতের প্রতিনিধিত্বর ক্ষেত্রেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ভূমিকা থাকে, ফলে এটা একটা ইতিবাচকভাবে আমরা বিবেচনা করেছি। এছাড়াও সংবিধানের বিভিন্ন বিতর্কিত ধারা পরিবর্তনে রাখা হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বয়স সীমা কমিয়ে দেওয়া, যাতে করে এক ধরনের, আমরা যেটা বিবেচনা করেছি 21 বছরে নামিয়ে আনার, এখন 25 আছে। আমরা পর্যালোচনাটা করেছি 72 সাল থেকে যে সংবিধান বহাল আছে, এরপরে 17টা সংশোধনী হয়েছে, সেগুলো আমরা বিবেচনায় রেখেছি। এসব সংস্কার প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন এই সংবিধান বিশেষজ্ঞ। জনগণের স্বার্থে চিন্তা করে প্রত্যেকটা দলকে এমনভাবে একমত হতে হবে সংস্কারের বিষয়ে, যেন পরবর্তী বাংলাদেশে যেই সরকার থাকুক না কেন তাদের জন্য একটা রেসপন্সিবিলিটি থাকে। প্রস্তাবনার শেষে সব অংশজনের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। সংবিধান যত পরিবর্তনই করা হোক না কেন, তাতে বিপুল সংখ্যক জনমতের সায় না থাকলে ভবিষ্যতে ইচ্ছেমাফিক শাসনতন্ত্র পরিচালনার আশঙ্কা থেকেই যায়। পাশাপাশি সংবিধান সুরক্ষিত রাখতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিতের উপর জোর বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবছরই বা আগামী বছরের মাঝামাঝি সময় নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে তা নির্ভর করে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গত 3টে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি জানিয়ে তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। জানান, একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল বাংলাদেশে। এ সময় আগামী নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন ব্রিটিশ এমপি। আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন রূপা হক।
কোনো চক্রান্তে মাথা নত না করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আন্দোলনের ফসল কেউ একা ঘরে তুলতে চাইলে জনগণ সেটি হতে দেবে না বলে জানিয়েছেন দলটির নেতারা। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও শহরের পাবলিক পাঠাগার মাঠে জেলা ছাত্রদল আয়োজন করে সমাবেশের। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো চক্রান্তে মাথা নত না করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পালিয়ে যাওয়াই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এদিকে বাগেরহাটের মোড়লগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, তরুণদের যোগ্য করে গড়ে তুলতে কাজ করছেন তারেক রহমান। ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে। যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এদিকে দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আন্দোলনের ফসল কেউ একা ঘরে তুলতে চাইলে জনগণ সেটি হতে দেবে না। এই আন্দোলন সবার আন্দোলন, এই বিজয় সবার বিজয়। কাজেই স্বৈরাচার পালিয়েছে। 5ই আগস্ট 24-এ মনে রাখতে হবে, জনগণের অধিকার আদায় করার যে আন্দোলন চলছে গত 16 বৎসর যাবৎ, সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত জনগণ কিন্তু তার আন্দোলন থামাবে না। যাদের মধ্যে দেশপ্রেম নেই আন্দোলনের মুখে তারাই পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সব সময় খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ করবে জামায়াত। কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে ময়মনসিংহে কর্মী সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, 6 থেকে 7 মাসের মধ্যে ন্যূনতম সংস্কার শেষে ভোটের ব্যবস্থা করা সম্ভব। দেশের পট পরিবর্তনে প্রায় 17 বছর পর প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগকে কাজে লাগাচ্ছে জামায়াত ইসলামী। প্রতিদিনই কোনো না কোনো প্রান্তিক জনপদে ছুটছেন কেন্দ্রীয় নেতারা। লক্ষ্য সংগঠনকে শক্তিশালী, নেতাকর্মীদের চাঙ্গা ও রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করা। শনিবার ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মী সম্মেলনে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 6-7 মাসের মধ্যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব। একদলীয় কর্তৃত্ববাদী কায়েম করতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল বলেও মন্তব্য করেন তিনি। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ 5-7টা অর্গানকে সংস্কার করে 6-7 মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। এদিকে কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বেন তারা। আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখন আছে। এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। জামায়াত ক্ষমতায় গেলে তরুণ প্রজন্মকে বেকার থাকতে হবে না জানিয়ে দলের আমির আরো বলেন, যার যার যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেওয়া হবে কর্মসংস্থানের। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। 72-এর সংবিধান দিয়ে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। ফলে আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন যেন বেহাত হয়ে না যায়, এজন্য সক্রিয় হতে হবে রাজনৈতিক দলগুলোকে। পাশাপাশি সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনার ব্যবস্থা করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সরকারের আরও ভূমিকা রাখার তাগিদ দেন জুনায়েদ সাকি। জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে
জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয়, আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দুমড়ে মুচড়ে দিতে না পারে, তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলি অবিলম্বে সমস্ত অংশীজনদের সাথে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীজনদের সাথে আলোচনা করুন, বসুন, নির্বাচনের আগে সংস্কারগুলো আমরা সুনির্দিষ্ট করি যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে কর্মসূচি চলবে। শনিবার সকালে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতন বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেদিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণরা। কয়েকদিন পেরিয়ে গেলেও ঘোষণাপত্র প্রণয়নে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কার্যক্রম না থাকার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। সরকার ঘোষণাপত্র প্রকাশের দায়িত্ব নিলেও তাদের উদ্যোগ দৃশ্যমান নয় অভিযোগ করে নেতারা জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে দেয়া হবে কঠোর কর্মসূচি। জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর কিছুটা মতপার্থক্য থাকলেও এটি সব পক্ষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশাবাদী অভ্যুত্থানকারী নেতারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে চট্টগ্রামে গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আধিপত্য শোষণের হলে তা স্থায়ী হবে না। ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বন্দরনগরীতে গোলটেবিল বৈঠক। এতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। সম্মানের হয়, সমতার হয়। সার্জিস আলম বলেন, ছাত্র জনতাকে হত্যা করার পরও শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। দুই দেশের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে দেশটির কার্যক্রমের উপর। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনার ব্যবস্থা করুন। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত এদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ভারত আমাদের উপরে এমন জগদল পাথরের মতো করে একটি রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের দেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে, জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা, এই প্রতিবাদে আমরা থাকতে পারি। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন বক্তারা। নির্বাচন দেবেই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত থেকে আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ।
শনিবার বিকেলে পূর্বাঞ্চলে বেলাব থানা সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ভয়ভীতি ছাড়াই এই সরকারের আমলে সমালোচনা করতে পারছে সাধারণ মানুষ। ভবিষ্যতে যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সেই বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। উপদেষ্টা আরও বলেন, দেশ চালানো এই সরকারের কাজ নয়, বিশেষ পরিস্থিতিতে এই সরকার তা দায়িত্ব নিয়েছে। আজকে আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে যে কেউ নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া এই সরকারের সমালোচনা করতে পারছে। উৎপাদন বেশি দেখাতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। প্রকৃত উৎপাদন যেটা হচ্ছে সেটাই দেখানো উচিত। সত্য সামনে আসলে আপনি সেই সত্যের ভিত্তিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা নিতে পারবেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়াতে রয়েছে নিপীড়নমূলক বিভিন্ন ধারা। এতে ছাপ রয়েছে বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরও। মতবিনিময় সভায় বিশিষ্টজনরা আরও বলেন, বেশ কিছু ধারায় অস্পষ্টতা থাকায় রয়েছে অপব্যবহারের সুযোগ। যুক্তির সমালোচনাকেও হয়রানি হিসেবে চিহ্নিত করার শঙ্কা রয়েছে। তাই এই অধ্যাদেশের খসড়া সংশোধনের দাবি তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভিন্নমত দমনের হাতিয়ার সাইবার সিকিউরিটি আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। জানিয়েও আপত্তি জানান অনেকে। এমন প্রেক্ষাপটে সোমবার রাজধানীতে ভয়েস ফর রিফর্ম শিরোনামে মতবিনিময় সভায় যোগ দেন বিশিষ্টজনরা। তাদের দাবি, এই খসড়াতেও আগের মতোই বেশ কিছু নিবর্তনমূলক ধারা রয়ে গেছে। অধিকাংশ ধারাই তো জামিনযোগ্য। জামিনযোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে হচ্ছে অজামিনযোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একই পারপাস সার্ভ করেছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টেরও একই চরিত্র ছিল, সাইবার সুরক্ষা অধ্যাদেশেরও একই চরিত্র। ফলে ফ্রাস্ট্রেটিংলি ব্যাড ড্রাফটিং। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না যেখানে, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। এদিকে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ বহাল রাখার সমালোচনা করেন বক্তারা। আজকের দিনে এই গণ অভ্যুত্থানে যে গণহত্যা, সেটাতে সে যে সবচেয়ে বেশি গুলি চালাইছে পুলিশ, কোন সাহসে পুলিশকে এখনো বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার, আপনার তল্লাশি করার ইখতিয়ার দেওয়া হয়? রাজনীতিবিদরা বলেন, কয়েকটি ধারা এতটাই অস্পষ্ট যে যৌক্তিক সমালোচনাকেও হয়রানি হিসেবে চিহ্নিত করার শঙ্কা রয়েছে। একটা আইন আরেকটা আইনের সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না। জনগণকে কিভাবে তাদের প্রোটেকশনগুলো দেয়া হচ্ছে, এই যে বুলিং মানে কি, বুলিংটা সাইবার ওয়ার্ল্ডে তারা কিভাবে দেখছেন, এই আঙ্গিকগুলোও তো পরিষ্কার করাটা প্রয়োজন। বিতর্কিত ধারাগুলো বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া সংশোধনের দাবি জানান বক্তারা। এখন যে ধরনের হুমকি ইত্যাদি সবাই ফেস করছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। শনিবার সুপ্রিম কোর্টের কার্যতালিকায় মামলাগুলো শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে রোববার শুনানির কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্টে যে রায় দিয়েছেন তা সঠিক নয়। এর আগে 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় এসব মামলা করেন। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই 4টি মামলা বাতিল করে রায় দেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। এর ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস।
ব্রিটিশ গণমাধ্যমে আবারও শিরোনাম হলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এই মন্ত্রীর বিরুদ্ধে আব্দুল মোতালিব নামে একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগও রয়েছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথির বরাতে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিং ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,93 লাখ টাকা। যদিও ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি, তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে 6,50,000 পাউন্ডে বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য প্রায় 9,80 লাখ। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, প্রায় 2 দশক ধরে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2টি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আব্দুল মোতালিব ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন, তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছুই বলতে চাননি। আর টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুয়া বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন তার একজন মুখপাত্র। বিনামূল্যে ওই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসানের ওপর হামলা হয়েছে। রাতে হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় বিপ্লবী পরিষদকে দায়ী করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ, তবে অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। কপালে কোপ দেওয়া হয়েছে। কোনো গণতন্ত্রপন্থী সংগঠন এইভাবে ছুরি নিয়ে ঘরে না। এরা কিসের বিপ্লবী? নব্য গজিয়ে ওঠা জাতীয় বিপ্লবী নামধারী এই জঙ্গি সংগঠনের যারা ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ওনার বক্তব্য দেখে অন্যদের প্রতিক্রিয়া হয়েছে। আমরা এখনো জানি না আসলে ওনাদের আপত্তিটা কোথায়। আমরা ওনাদের সাথে বসবো, জানবো আপত্তিটা কোথায়। পরে হামলার ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির আচরণে ক্ষোভ প্রকাশ করেন গণ অধিকারের লোকজন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করেছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম সরকারের দেয়া কমিটির মাধ্যমেই পরিচালনার দাবি জানিয়েছেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ঢাকা কলেজে সংবাদ সম্মেলন করে নিজেদের 5 দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেবলই 7 কলেজকে ব্যবহার করে ভর্তি বাণিজ্য করেছে অভিযোগ এনে কমিটিকে সেগুলো খতিয়ে দেখার আহ্বান জানান। 7 কলেজের সমন্বয়ে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তৈরিতে গঠিত কমিটিকে 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও আহ্বান জানান শিক্ষার্থীরা। 7 মামলা প্রত্যাহার চেয়ে আইন মন্ত্রণালয় এবং মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে নাম বাদ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক। বেশ কয়েকটি নথি থেকে জানা গেছে, গেল 29 ডিসেম্বর আইন মন্ত্রণালয়ে নিজের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আবেদন করেছেন মোস্ট ওয়ান্টেডের তালিকা থেকে নাম বাদ দিতে। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আইনজীবী সরোয়ার হোসেন জানিয়েছেন, জিয়ার বিরুদ্ধে 7টি মামলার 3টিতে মৃত্যুদণ্ড হয়েছে। তিনি বিদেশে অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সকালে বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা হবে বলেও জানিয়েছেন উপাচার্য।
একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে, তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে, এগুলো আমরা কতটুকু করতে পারবো, কিভাবে করব, এগুলো এটা নিয়ে তাদের মতামত পাওয়ার পরে আমরা চিন্তা করব আরও মোটামুটি একটা সবার সাথে মিলে একটা সমঝোতার ভিত্তিতে একটা আনন্দমুখর পরিবেশে যেন আমরা এই কাজটি করতে পারি। বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে রাজধানীতে পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরের মনিটরিং টিম যৌথ অভিযান পরিচালনা করেছে। সকালে হাতিরপুল ও পলাশী কাঁচা বাজারে অভিযান চালানো হয়। উৎপাদন বন্ধ না করে এভাবে বাজারে অভিযান চালিয়ে সফলতা আসবে না বলে মনে করেন ক্রেতা ও বিক্রেতারা। এদিকে মনিটরিং টিমের সভাপতি অতিরিক্ত সচিব স্বপন কুমার বিশ্বাস বলেন, শুধু বাজারেই নয়, উৎপাদন পর্যায়েও তাদের অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে শনিবার সকালে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতা সবার হাতেই নিষিদ্ধ পলিথিন ব্যাগ। সচেতনতার লেশ মাত্র নেই কারোর মধ্যে। কিছুক্ষণ পরই শুরু হয় পলিথিন নিষিদ্ধে পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরের যৌথ টিমের বাজার মনিটরিং কার্যক্রম। ক্রেতারা বলেন, উৎপাদন বন্ধ না করে বাজারে অভিযান চালিয়ে পলিথিন বন্ধের উদ্যোগ কাজে আসবে না। তাদের দাবি, পলিথিনের বিকল্প ব্যাগ বাজারে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পলিথিনের উৎপাদন পুরোপুরি বন্ধ করতে হবে, না হলে বাজারে অভিযানের মাধ্যমে তাদের হয়রানি বাড়ছে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। ওনারা পলিথিন বন্ধ করছে, বাট ঠিক আছে, কিন্তু অল্টারনেটিভ কিছু বাইর করেনি। প্রত্যেকটা মার্কেটে দোকানে দোকানে বিকল্প ব্যবস্থাগুলো পৌঁছায় দেওয়া উচিত। নিষিদ্ধ করা এটা আমরাও উচিত, তবে আগে আপনার পাটের যে ব্যাগগুলো ওগুলো আপনার মার্কেটে ছাড়া দরকার আছে। এদিকে মনিটরিং টিমের সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান, পলিথিন বন্ধে তাদের 200-র বেশি টিম কাজ করছে। এরই মধ্যে 438 প্রতিষ্ঠানকে করা হয়েছে প্রায় 73 লাখ টাকা জরিমানা। আমরা তাদেরকে স্বনির্বন্ধভাবে অনুরোধ জানাচ্ছি এই পলিথিনের ব্যবহার বন্ধ করবার জন্য। তারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে, তারাও স্বীকার করে নিচ্ছে এটি বন্ধ করা প্রয়োজন। ক্ষতিকর পদার্থটি যেটি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে সেটি বন্ধ করবার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। আগামী মার্চ এপ্রিলের মধ্যেই পলিথিন বন্ধে সফলতা আসবে বলে আশা পরিবেশ মন্ত্রণালয়ের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। কর্পোরেট কোম্পানিগুলোর হাতে বাজারে নিয়ন্ত্রণ থাকায় কমছে না ডিম মুরগির দাম, এমন দাবি করে প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএর অভিযোগ, বছরে ফিড ও মুরগির বাচ্চা বিক্রি করে প্রায় 6,000 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে কোম্পানিগুলো। সংবাদ সম্মেলনে খামারিদের হাতে সাশ্রয়ী মূল্যে ফিড ও মুরগির বাচ্চার সরবরাহ নিশ্চিতের দাবি জানান সংগঠনটির সভাপতি। সদ্য বিদায়ী বছরের বেশিরভাগ সময়ই অস্থিতিশীল ছিল ডিমের বাজার। ডজন প্রতি ডিমের দাম উঠে গিয়েছিল 180 টাকায়। দাম বেঁধে দেওয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি বাজার। তবে নভেম্বরে 18 কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হলে বাজার কিছুটা স্থিতিশীল হয়। তবে নতুন বছরের শুরুতেই আবারও ডজনে 5 টাকা বেড়েছে ডিমের দাম, বেড়েছে ব্রয়লার মুরগির দামও। মুরগির বাজার এখন কিছুদিন আগে কম ছিল, আবার ইদানিং বাইরে গেছে। গত কয়েকদিন যাবৎ প্রচুর শীত, খামারও অনেক মুরগি রোগ বালাই দেখা দিচ্ছে, এই জন্য ডিমের প্রোডাক্টটা একটু কম আসতেছে। কয়েকদিন আগে বেচছি 130-35, আজকে বেচতেছি 40 টাকা। আগে তো অনেক বাড়তি এই সপ্তাহে, গত সপ্তাহে অনেক বেশি। ওরা যেভাবে চালাবে আমাদের ওইভাবে চলতে হবে। শনিবার ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর সভাপতি সুমন হাওলাদার জানান, খামারিদের হাতে ডিম মুরগির নিয়ন্ত্রণ না থাকায় সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। সরকারের নীতি নির্ধারণী বৈঠকে প্রান্তিক খামারিদের রাখার আহ্বান জানান। প্রান্তিক খামারিদের স্বার্থ চিন্তা না করে সরকার হস্তক্ষেপ করে দাম নির্ধারণ করে দেয়, কিন্তু বাজারে বড় বড় রাঘব বোয়াল সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামকে সরকার চাইলেও বাস্তবায়ন করতে পারে না। গ্রুপ অফ প্রান্তিক খামারিদের উৎপাদন খরচের বৈষম্য দূর করুন। বিশ্ববাজারে ফিডের দাম কমলেও দেশের বাজারে না কমায় মুরগির দামে প্রভাব পড়ছে। ডিম মুরগির বাজারে অস্থিরতার জন্য এই সিন্ডিকেটকে যতদিন লাগাম টানানো যাবে ততদিন কিন্তু বাংলাদেশের বাজারে ডিম মুরগির স্বস্তি আসবে না। সিন্ডিকেটের হাত থেকে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সরকারের কাছে 10 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা একসঙ্গে চলবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। স্থানীয় সময় শুক্রবার এই নির্দেশ দিয়েছে নিউ ইয়র্কের আদালত। আদালত বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ সামনে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মোদি বাইডেন সম্পর্কেও দেখা দেয় টানাপোড়েন। এবার আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা একসঙ্গে চলার সিদ্ধান্ত দিয়েছেন মার্কিন আদালত। 20 বছরের বেশি সময় ধরে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ সামনে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মোদি বাইডেন সম্পর্কেও দেখা দেয় টানাপোড়েন। এবার আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা একসঙ্গে চলার সিদ্ধান্ত দিয়েছেন মার্কিন আদালত।
ঘুষ বিরোধী আইন লঙ্ঘন এবং শেয়ার ও ঋণপত্র প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে দুই আইনেই। মামলাগুলো একই ঘটনা বা লেনদেনের সঙ্গে সম্পর্কিত মন্তব্য করে আদালত বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গেল বছরের 21 নভেম্বর নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগপত্র দিয়েছিল SEC ও জাস্টিস ডিপার্টমেন্ট। ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির দায়ে আদানি ও তার ভাতিজা সাগর আদানি সংস্থার পরিচালক বিনীত জৈন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। তবে তারা ঘুষের কথা গোপন করে মার্কিন ব্যাংক এবং বিনিয়োগকারীদের কাছ থেকে প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তোলেন, যা প্রতারণা হিসেবে ধরা হয় যুক্তরাষ্ট্রে। যদিও অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে আসছে আদানি গ্রুপ। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডায় মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ হচ্ছে। স্থায়ী বাসিন্দাদের জন্য স্পন্সরশিপ কর্মসূচি থাকবে না। 2024 সালে যারা আবেদন করেছিলেন সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী। এবছর নতুন করে আর এ ধরনের সুযোগ দেবে না ট্রুডো সরকার। কানাডায় স্থায়ী বাসিন্দারা দেশটিতে বসবাসের উদ্দেশ্যে নিয়ে যেতে পারতেন নিজেদের বাবা মা ও দাদা দাদিকে। জনপ্রিয় স্পন্সরশিপ কর্মসূচিটি আর চালু থাকছে না। এমনকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ জানিয়েছে চলতি বছর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না। তবে এরই মধ্যে করা আবেদনগুলোর প্রক্রিয়া চালু থাকবে। এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন দেশটির অভিবাসন সংক্রান্ত মন্ত্রী মার্ক মিলার। কানাডায় অভিবাসীদের সংখ্যা কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তবে স্পন্সরশিপ কর্মসূচির পরিবর্তে কানাডায় বসবাসরত পরিবারগুলো সুপার ভিসা কর্মসূচি বিবেচনায় নিতে পারবেন। স্থায়ী বাসিন্দাদের স্বজনরা এই ভিসার আওতায় কানাডায় 5 বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন। অভিবাসন বান্ধব নীতির জন্য পরিচিত কানাডা, কিন্তু দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন ও স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে চলতি বছর দেশটিতে পিআর বরাদ্দের হার 20% হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক বছরের মধ্যে এ সংখ্যা আরও কমে যাবে বলেও ধারণা করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। অর্থনীতির সূচকে গেল বছরটা খুব একটা সুখের ছিল না শিল্পোন্নত দেশ জার্মানির। বছরের শেষ দিকে নিজেদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় সূচকে কিছুটা ভাটা পড়লেও নতুন বছরে অর্থনীতিতে গতি আসবে বলে আশাবাদী দেশটির অর্থনীতিবিদরা। জার্মানি থেকে বিটুপুরা রিপোর্টে বিস্তারিত। বিশ্ব অর্থনীতিতে অদম্য ও শক্তিশালী দেশ জার্মানি, কিন্তু 2024 সালের শেষ ভাগে এসে সামগ্রিক অর্থনীতির সূচকে হঠাৎই পিছিয়ে যায় শিল্পোন্নত দেশটি। বিশেষ করে গেল সেপ্টেম্বরের পর থেকেই দেশের তৈরি পণ্য ও কাঁচামাল রপ্তানির চাইতে আমদানির পরিমাণ ছিল বেশি, যার সূচক ছিল 42.5%। তবে এটা জার্মানির সামগ্রিক অর্থনীতির জন্য শুভ ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতি নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত জরিপে আরও বলা হচ্ছে, বিশ্বব্যাপী নিজেদের উৎপাদিত নানা পণ্য ও কাঁচামাল রপ্তানিতে কিছুটা ভাটা পড়ায় সূচকের মানদণ্ডে জার্মানিকে পিছিয়ে পড়তে হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া থেকে কম দামে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, ইস্পাত, খনিজ সম্পদ ও জ্বালানি সহ নানা কাঁচামালের দাম বাড়ায়, দেশ জুড়ে ভারী ও মাঝারি নানা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সেই সঙ্গে বেকারত্বের হার বাড়ায় সামগ্রিক সূচকের এই বেহাল দশা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর দেশটিতে পণ্য রপ্তানিতে শুধু জার্মানি নয়, গোটা ইউরোপকেই দিতে হবে উচ্চ শুল্ক হার, এমন আশঙ্কা ব্যবসায়ী সহ রাজনীতিকদের। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি যদি বাস্তবে রূপ নেয় তাহলে জার্মানির জিডিপি কমার সম্ভাবনা থাকবে কমপক্ষে 1.5%। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ 10 দফা দাবি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাউদার্ন আফ্রিকা প্রবাসী প্রতিনিধিরা। এদিকে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে বুধবার পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিয়েছে স্থানীয় অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। এতে বলা হয়, দক্ষিণ আফ্রিকা সহ সাউদার্ন আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত ঝুঁকি নিয়ে ব্যবসা বাণিজ্য এবং চাকরি করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এসব অঞ্চলে বিগত সরকারের কূটনৈতিক তৎপরতা না থাকায় নানা সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে ৪১তম আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড উৎসবকে ঘিরে বরফ দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের ভাস্কর্য। মনোমুগ্ধকর এসব শিল্পকর্ম দেখতে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। ব্যবহৃত হয়েছে ৩ লাখ ঘনমিটারের বরফ। ২০২৪ সালের চেয়ে চলতি বছর কয়েক গুণ বেশি পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। দেখে মনে হচ্ছে যেন বরফের রাজ্য, শুভ্রতায় ছেয়ে গেছে চারপাশ। বরফের তৈরি প্রাসাদ, ফেরি হুইলস সহ মনোমুগ্ধকর সব শিল্পকর্ম চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলিংজিয়াং প্রদেশের হারবিন শহরে দেখা মেলে চমৎকার সব ভাস্কর্যের। চোখ ধাঁধানো এই আয়োজন দেখতে ভিড় করেন বহু দর্শনার্থী। আমি অনেক খুশি, পরিবারের সবার সঙ্গে এসে অনেক ভালো লাগছে। হারবিনের বাসিন্দারা বেশ অতিথিপরায়ণ। ৪১তম আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড উৎসবে গত বছরের চেয়ে চলতি বছর কয়েক গুণ বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা আয়োজকদের। ইতিহাসের সবচেয়ে বড় আইস অ্যান্ড স্নো উৎসব, পুরো 10 মিলিয়ন স্কয়ার জায়গা জুড়ে হয়েছে আয়োজন। এবারের আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড উৎসবে ৩ লাখ ঘনমিটারের বরফ ব্যবহার হয়েছে ভাস্কর্য তৈরিতে। শিশুদের খেলার জন্য তৈরি হয়েছে বিভিন্ন ধরনের রাইড। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিপিএলের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে নির্বাচকরা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে খসড়া স্কোয়াড জমা দিতে হবে আইসিসির কাছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরবেন কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। ৬ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করার পরিকল্পনা বিসিবির। তবে বিপিএল আর পাকিস্তানের আবহাওয়ার সঙ্গে দেশের কন্ডিশনের মিল থাকায় পুরো ক্যাম্প হবে বাংলাদেশি। সাকিব ইস্যুতে তবে কি গলতে শুরু করেছে বড়, অন্তত বোর্ড সভাপতির ইঙ্গিত তেমনই। তবে সেই ভাবনার খুব একটা সময় পাচ্ছেন না লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। কারণ ভারতীয় গণমাধ্যমের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর স্কোয়াড জমা দিতে হবে ১২ জানুয়ারির মধ্যে। তবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত থাকবে ক্রিকেটার পরিবর্তনের সুযোগ। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা নিয়ে ইতোমধ্যে ২ দফা অনানুষ্ঠানিক সভাতেও বসেছেন নির্বাচক প্যানেল, যেখানে আলোচনা হয়েছে খসড়া স্কোয়াড নিয়েও, আলোচনা হয়েছে টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনা। বিপিএল এর কারণে লম্বা ক্যাম্প করার সুযোগ নেই। তবে ১ ফেব্রুয়ারি শেষ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। ৬ ফেব্রুয়ারি থেকে বাদ পড়া দলগুলো ক্রিকেটারদের নিয়ে শুরু হবে প্রাথমিক ক্যাম্প, যেখানে বিপিএল শেষে যোগ দেবেন বাকিরা। লম্বা ছুটি কাটিয়ে ১ ফেব্রুয়ারি ঢাকায় ফিরতে শুরু করবেন জাতীয় দলের কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। প্রথম দিনই আসবেন হেড কোচ ফিল সিমন্স। মূলত তার গ্রিন সিগন্যালের ওপরে নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর প্ল্যান। তবে জানা গেছে পাকিস্তান কিংবা আমিরাতে নয়, পুরো ক্যাম্পই হবে ঢাকাতেই। আমরা খুব আগ্রহ নিয়েই অপেক্ষায় আছি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফিল সিমন্স আসলে হয়তো ওর সাথে ল্যাবরেটরি আমরা আলাপ আলোচনা করতে পারবো যে কিভাবে সে এগোতে চায় বা আমরা কিভাবে আমাদের জাতীয় দলকে দেখি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কিভাবে যেতে চাই। তবে একটা বিষয় আছে অস্বস্তি, বাংলাদেশ দল মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট খেলতে যাবে আলাদা কোনো প্রস্তুতি ছাড়া, অর্থাৎ টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে। এ নিয়ে তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের। আমাদের নতুন ম্যানেজমেন্ট তারা খুব বেশি সময় পায়নি। রিসেন্টলি আমরা 50 ওভার্সে ভালো করিনি, দেখিনি, এটা ইটস এ ম্যাটার অফ কনসার্ন। অন দি আদার হ্যান্ড আমরা টি-20তে ভালো করেছি। সো ওটা একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা ওই ফর্মেটে ভালো করতে পারিনি। টি-20তে আমরা যেরকম দেখলাম ওয়েস্ট ইন্ডিজের দলকে, এবং শুধু পারফরমেন্সের কথা বলবো না, দলের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, যে পজিটিভিটি দেখলাম, আমার মনে হয় সেটা অন্য ফর্মেটেও কিছু না কিছু ছুঁয়ে যাবে। এবং 50 ওভার্সেও আমরা ট্র্যাডিশনালি ভালো করি, সেখানেও এটা ইতিবাচক একটা ভূমিকা রাখবে। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবেন টাইগাররা। টুর্নামেন্টের জন্য ১৬ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারেন মিরাজ, শান্তরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার জাতীয় দলে ফেরার সব গুঞ্জন থামিয়ে দিলেন তামিম ইকবাল। লাল সবুজের জার্সি গায়ে আর কখনোই মাঠে ফিরবেন না বলে জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। সম্প্রতি চিটাগং কিংসের মেন্টর ও পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদির এক ভিডিওতে তামিমের অবসরের বিষয়ে প্রশ্ন করেন, আর সেই প্রশ্নের উত্তরে সোজাসাপটা উত্তর জানান তামিম। শুধু তাই নয়, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেখে আফ্রিদির রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ হারিয়েছেন বলেও জানিয়েছে। আমি এত বছর যখন খেলেছি, and when I'm quitting international cricket, it's
not easy. লম্বা একটা সময় ধরে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে রীতিমতো নাটক চলছে। অবসরের ঘোষণা, আবারও অবসর ভেঙে জাতীয় দলে ফেরা, কিন্তু লাল সবুজের জার্সি গায়ে তামিম ইকবাল কবে মাঠে নামবেন সে অপেক্ষা ফুরোচ্ছেই না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সহ জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজের আগেই গুঞ্জন ওঠে দলে তামিমের অন্তর্ভুক্তি নিয়ে। জাতীয় দলে খেলা না হলেও সম্প্রতি খেলেছেন এনসিএল টি20-তে, বিপিএল-এ খেলছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে। জোর গুঞ্জন আছে টাইগারদের সাবেক অধিনায়কের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও। তবে লাল সবুজের জার্সিতে মাঠে ফেরা এখনো রয়ে গেছে ধোঁয়াশার মধ্যেই। জানতে চান শহীদ আফ্রিদি পলিটিক্সে যোগ দেবেন কিনা, সে প্রশ্নে আফ্রিদি জানান, তোমাদের অবস্থা দেখে রাজনীতিতে আসার কোনো ইচ্ছাই নেই। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেলেন মেসি। লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এছাড়াও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন লিওনেল মেসি। শিরোপার শোকেসে কত শত পুরস্কারিত আছে লিওনেল মেসির, এবার যেটা পেলেন তার সঙ্গে তুলনা চলে না অন্য কিছুর। এর আগের সব পুরস্কার লিও হাতে তুলেছেন মাঠের পারফরমেন্স দিয়ে, এবারেরটা জনহিতৈষীমূলক কাজের বিনিময়ে। যারা লিওনেল মেসির ভক্ত তারা খুব ভালো করেই জানেন শিশুদের তিনি কতটা ভালোবাসেন। নিজের নামে ফাউন্ডেশন তৈরি করে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন লিও, যার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার পেলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে সে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছে লম্বা সময় ধরে। এছাড়াও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন লিওনেল মেসি। লিওনেল মেসি ফাউন্ডেশন ছাড়াও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন লম্বা সময় ধরে। নিজের উপার্জনের বড় একটা অংশ ব্যয় করছেন শিশুদের পেছনে। বিশ্বজুড়ে তার এমন সামাজিক আন্দোলনে সম্পৃক্ত থাকার পুরস্কার দিল হোয়াইট হাউস। বাইডেন বিশ্বাস করেন যারা মহান তারা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বিশ্বাস, সততা এবং শালীনতা বজায় রেখে কাজ করেন। এই 19 জন আমেরিকাকে আরও সমৃদ্ধ করতে কাজ করেছেন। তারা মহান নেতা কারণ তারা ভালো মানুষ এবং তাদের অসামান্য অবদান আছে নিজ দেশ এবং পৃথিবীর জন্য। মেসি ছাড়াও ক্রীড়াঙ্গন থেকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন। এবার 19 জনকে পুরস্কৃত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জনগণ কতটা সংস্কার চায় তার উপর নির্ভর করছে ভোটের তারিখ। ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা, ভোটাধিকার নিশ্চিতে আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। কোন চক্রান্তে মাথা নত করবে না বিএনপি, জনগণের সরকার প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে 6 থেকে 7 মাসের মধ্যে নির্বাচন চায় জামায়াত। এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশা জানতে জেলায় হবে জনসংযোগ। 6 জানুয়ারি থেকে 6 দিনের কর্মসূচি ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।